কারণ দ্বিতীয় মিসাইলটা অ্যাকোমোডেশনে হিট করেছিল। মনে হচ্ছিল যে জাহাজ কখন যে একদিকে পড়ে যাবে, একদিকে ডুবে যাবে, সবকিছু পুরো ছাই হয়ে গেছে। যদি মৃত্যু হয় আল্লাহ এত কঠিন ভাবে নয়, সহজভাবে আল্লাহ মৃত্যুটা যেন হয়ে যায়। এই প্রফেশনটাতে প্রচুর পরিমাণে রিস্ক আছে, আমরা রিস্ক নিয়ে জবটা করতে হয়। আমাদের পাসপোর্ট, সিডিসি আর সিওপি আর এসআইডি কার্ড যেন খুব দ্রুত আমরা রিনিউ করতে পারি। জাহাজের নাবিক মানেই উত্তাল সমুদ্রের সাথে লড়াই, আর এই লড়াইয়ে কখনো উত্তাল সমুদ্রের ঝড় এবং কখনো যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশি 6 জন নাবিক। আমরা আজকে বাংলাদেশি সেই নাবিকের সাথে তাদের সেই পরিস্থিতি নিয়ে কথা বলবো। আপনারা এই যে বাংলাদেশে এখন ফিরলেন, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন, আপনাদের অনুভূতিটা কি, আসলে কেমন লাগছে? ওই মুহূর্তটা আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা আসলে পরবর্তীতে কখন দেশে ফিরতে পারবো, বা অ্যাকচুয়ালি আমরা কেউ আমাদের রেস্কিউ করবে। সাগরের মাঝখানে কোনো একটা জাহাজ নাই, কিছু নাই, শুধু পানি আর পানি ছিল। আর আমাদের আগুন, আমাদের ডেকে আগুন জ্বলছিল, আমাদের কেবিনে আমাদের যেটা অ্যাকোমোডেশনে আগুন জ্বলছিল। তো ওইসব মুহূর্ত থেকে আসলে আমরা যে কীভাবে বেরিয়ে আসছি এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আজকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসতে পারছি, আমাদের মায়ের কাছে, আমাদের পরিবারের কাছে যেতে পারছি। এটা আসলে আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া। আচ্ছা, প্রথমত আপনারা এই পরিস্থিতির শিকার হলেন কিভাবে, শুরুটা কিভাবে? বিগত 7 এপ্রিল দুপুর 11:15 থেকে 20-এর দিকে আমরা আর কি জাহাজে খাবারের সময় 11টার দিকে যেটা লাঞ্চ করি। তো আমরা কেউ খাবার খেতে গেল, কেউ খাবার খেয়ে কেবিনে আসলো। এই মুহূর্তে প্রথমে আমাদের জাহাজে একটি বিকট শব্দ শুনতে পাই। সেটি আসলে আমরা বুঝতে পারিনি কিসের শব্দ, যদি আমাদের অ্যাকোমোডেশন থেকে ড্যাক এরিয়া অনেকটা দূরে থাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি। তো আমি যেহেতু ইঞ্জিনিয়ার লোক, আমি ইঞ্জিন রুমে গেলাম, আমি সব কিছু চেক করলাম, দেখলাম সব কিছু ঠিকঠাক আছে, ওখানে কোনো ধরনের এক্সপ্লোশন বা ওরকম কিছু হয়নি, যে এত বিকট শব্দ হওয়ার মতো কোনো রিজন আমি ওখানে খুঁজে পাই নাই। এরপর আমি বাইরে আসলাম, বাইরে এসে ডেকে যখন আমি দেখলাম খুব আগুন দেখতে পেলাম। তো পরে প্রথমে কেউ বুঝে উঠতে পারছিল না যে এটা কী থেকে আগুনটা হলো। ওখানে আমাদের এমন কোনো আপনার ডেঞ্জারাস কোনো কার্গো ছিল না, তো ওখানে ওভাবে ফায়ার হওয়ার কোনো রিজনও পাচ্ছিলাম না। এরপর আমরা হঠাৎ করে ভাবলাম হচ্ছে কি যে আমরা বাইরে ছিলাম, আমরা যে 5 জন, এই 5 জন প্লাস একজন, যে শাওন ভাই সহ বাইরে পোর্ট সাইডে ছিলাম। ওই মুহূর্তে আমার মনে হলো যে এখানে থাকা আমাদের জন্য ভালো হবে না, আমরা তাড়াতাড়ি ভেতরে আসি। ভেতরে আসার 5 সেকেন্ড পরেই দ্বিতীয় হামলাটা আমাদের জাহাজের পোর্ট সাইডে হয়, যেখানে আমরা ছিলাম। তো আমাদের যে ডোরগুলো আছে, অ্যাকোমোডেশনের ডোরগুলো প্রত্যেকটা অপোজিট সাইডে আর কি, এমন ওই ব্লাস্টের যে প্রেশারটা, ওই প্রেশারে ডোরগুলো ছুড়ে গিয়ে অনেক দূরে পড়তেছিল। তো এক পর্যায়ে আমার যে আমাদের ক্যাবিন ব্রিজ যা আছে সব কিছুতে আগুন জ্বলা শুরু করছে। ওদিকে কার্গো হোল্ড 3 আর 4 নাম্বার কার্গো হোল্ডের মিডলে আগুন জ্বলতেছে। এমন অবস্থায় আমরা সবাই ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী আমরা সবাই স্টিয়ারিং গিয়ার রুম, যেটা ইঞ্জিন রুমের পাশে থাকে, ওখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে আরও এভাবে আরও আঘাত হয় আমাদের, একের পর এক এভাবে আরও আঘাত হতে থাকে। আমরা স্টিয়ারিং গিয়ার রুমে গেলাম, যেহেতু জাহাজের নেভিগেট করে হচ্ছে ব্রিজ থেকে, ব্রিজ আমাদের আগুন জ্বলতেছে, ব্রিজ থেকে আমাদের নেভিগেশন করা সম্ভব না। সো আমরা স্টিয়ারিং গিয়ার রুম থেকে ম্যানুয়ালি নেভিগেট করতেছিলাম। আর আমরা যারা ইঞ্জিনিয়ার লোক ছিলাম তারা মেন ইঞ্জিন রান করার চেষ্টা করতেছিলাম। জাহাজে কিন্তু অলরেডি আগুন জ্বলতেছিল আপনার। তো সেই সময় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম যে যাতে আমাদের মেন ইঞ্জিন রান করে আমরা একটু তীরের দিকে যেতে পারি, কারণ সবার তো জীবনের প্রতি মায়া আছে। তো আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম। এতটা সহজ ছিল না আসলে, যেটা যতটুকু আমি সহজভাবে বলছি। তখন আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুমে এত পরিমাণে স্মুথ ছিল, আপনার ইভেন অক্সিজেন মাস্ক ইবিডি নিয়ে আমাদের দৌড়ে একবার যেতে হচ্ছে, সেটা চেক করতে, কোল্ডিং ওয়াটার চেক করতে, কম্প্রেসড এয়ার, ফুয়েল এসব চেক করতে, এভাবে অক্সিজেন মাস্ক নিয়ে যেতে হচ্ছিল। এমন পরিস্থিতি ছিল ওই মুহূর্তে। তো আমরা প্রায় 1 ঘন্টা প্লাস, প্রায় আপনার 12:50 পর্যন্ত মেন ইঞ্জিন রান করতে সক্ষম হয়। এরপরে আগুনের পরিমাণ এত দ্রুত বৃদ্ধি পায়, আমাদের জেনারেটর, ইমার্জেন্সি জেনারেটর সব কিছু স্টপ হয়ে যায়। সর্বশেষ মেন ইঞ্জিন শাটডাউন হয়। মেন ইঞ্জিন শাটডাউন হওয়ার পরে সাথে সাথে সব কিছু ব্ল্যাক আউট, জাহাজে কোনো ধরনের ইলেকট্রিসিটি নাই, একেবারেই অন্ধকার, জাহাজের পাশে যেটাকে ব্ল্যাক আউট বলে। তো এরপরে আমরা উপরে ডেকে চলে গেলাম, আপ ডেক, যেটা জাহাজের পেছন অংশ বলে, ওখানে গেলাম। ক্যাপ্টেন আমাদের নিয়ে অনেক চেষ্টা করলো, ফরওয়ার্ডে যাওয়ার চেষ্টা করলো। আমরা ছোটাছুটি করতেছি, আগুন কিন্তু প্রতিনিয়ত বাড়তেছিল। তো ওই মুহূর্তে ক্যাপ্টেন শেষ পর্যায়ে ক্যাপ্টেন এমন কখনো চায় না যে সহজে একটা জাহাজ পরিত্যক্ত ঘোষণা করতে। তো জাহাজ ওই মুহূর্তে যখন আমাদের কোনো যাওয়ার ওয়ে ছিল না, ওই মুহূর্তে ক্যাপ্টেন বললো অ্যাবান্ডন শিপ, এভাবে ঘোষণা দিল। তো
তো এরপর আমরা লাইফবোট নামালাম। প্রথমে স্টারবোট সাইডে লাইফবোট, জাহাজের স্টারবোট পোর্ট সাইড দুইটা লাইফবোট ছিল। প্রথমে স্টারবোট সাইডে লাইফবোটটা নামালাম। দুর্ভাগ্যবশত সেদিন সাগর খুব উত্তাল ছিল। ওই দিন আমাদের যে লাইফবোট আমরা ঠিকভাবে রিলিজ করতে পারছিলাম, কিন্তু রিলিজ করার পরে আমরা ওটার নিজেদের কন্ট্রোলে রাখতে পারিনি। ওটার কি প্রচুর উত্তাল ছিল সাগর। ওই মুহূর্তে আপনার লাইফবোট প্রথমে যে স্টারবোটটা নামাইলাম, ওটা সাথে সাথে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এক প্রকার। ওটা আমরা মানে আমাদের যাওয়া পসিবল না। এরপর এখন এটা আমাদের হাত ছাড়া হয়ে গেলো। পরে আমাদের হাতে আরেকটা লাইফবোট আছে পোর্ট সাইড। পোর্ট সাইডে কিন্তু এর আগে আমি বললাম যে পোর্ট সাইডে একটা ক্ষেপণাস্ত্র হিট হয়েছে, আমরা যেটা বুঝতে পারছিলাম। তো আমরা রিস্ক নিয়ে, আগুন জ্বলতেছিল ওই টাইমে, আমরা তাও গেলাম, গিয়ে পোর্ট সাইডে লাইফবোটটা নামালাম। আমি সহ 3জন ইন্দোনেশিয়ান আমরা নামালাম। নামানোর পরে দেখি সেম অবস্থা, ওখানে আমরা একজন করে নামতে গিয়ে শেষ পর্যায়ে ওই 4 জন নামার পরে ওটাও সেম অবস্থা, ছুটে চলে গেল। বাকিরা ওটাতে নামতেও পারেনি। ইভেন নামার পরে যেটা দেখলাম, ওখানে মেন ইঞ্জিন, ওখানে যে লাইফবোটের যে ইঞ্জিনটা ছিল সেটা যে হিট হওয়ার পরে ওটাও চলে গেছে। কিন্তু এর আগে আমরা আপনার ধরেন 2 দিন পর একদিন পর চেক করি, তখন কিন্তু ঠিকঠাক ছিল। ওই যে হিটটা হলো পোর্ট সাইডে, ওই পোর্ট সাইডে হিট হওয়ার সাথে সাথে লাইফবোটেরও ইঞ্জিনের সমস্যা হয়েছে। তো আমি লাইফবোটে ছিলাম আপনার একটা 15-র দিকে আমি লাইফবোটে নামি, আমি সহ 3 ইন্দোনেশিয়ান। তো এই মাঝখানে যে স্ট্রিটে আমার যে সময়টা 8:30 পর্যন্ত, আমি আসলে কল্পনাও ছিল না যে আমি বাঁচবো, বেঁচে ফিরতে পারবো। কারণ আমার জাহাজে আগুন লাগার সময় আমার সাহস ছিল, আমি সাহস নিয়ে কাজ করছি। কিন্তু লাইফবোটে আমার আর কোনো ওয়ে ছিল না আমি যে বাঁচবো। আমি শুধু আল্লাহর কাছে যাচ্ছিলাম, যদি মৃত্যু হয় আল্লাহ এত কঠিনভাবে না হয়ে সহজভাবে আমার মৃত্যুটা যেন হয়ে যায়। তো শেষ পর্যন্ত 8:30টার দিকে আমরা বমি করতে করতে একেবারে 4 জন অবস্থা শেষ। 8:30টার দিকে আমরা জাহাজটা দেখি, পরে বইটা দিয়ে আমরা আমাদের লাইফবোট নিয়ে গিয়ে ওই জাহাজের MV ইউনাইসের পাশে যাই। পরে ওরা রোপ ছড়ে মারে, আমরা আস্তে আস্তে ল্যাডার বেয়ে উঠি। এই ছিল আমার এটুকু আমার বিস্তারিত ঘটনা। আমি কোম্পানির সাথে যোগাযোগ করি আমরা, তো পরে কোম্পানি পাকিস্তান নেভির সাথে যোগাযোগ করে আমার ছিল এইটুকু ঘটনা। পরে আমাদেরও রেস্কিউ করে। আর আমাদের জাহাজে ছিল বাকি ভাইরা, ওনারা জাহাজে অবস্থান সারা রাত খোলা আকাশের নিচে, মানে কিভাবে ছিল ওটা ওনারাই আমার চেয়ে ভালো বলতে পারবে। আচ্ছা, যেহেতু আপনারা জাহাজে ছিলেন ওই সময়টা আসলে কি পরিস্থিতি ছিল পরবর্তীতে? ভাইয়ার কথা তো শুনলেনই যে আমরা 2টা লাইফবোটই হারাই ফেলি। তখন আমরা শুধু যে আশেপাশে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আমাদের যে বাঁচার শেষ একটা অবলম্বন ছিল ওটা আমরা হারিয়ে ফেলি। আমরা শুধু দেখতেছিলাম যে উত্তাল সাগরে 2টা লাইফবোট ভাসতেছে আর অনেক দূর থেকে দূর যাচ্ছে। তো তারপর আমাদের আরেকটা অপশন ছিল লাইফ র্যাফট, ওটাও আমরা লঞ্চ করি। কিন্তু লঞ্চ করার পরে সাগরে যে উত্তাল একটা ঢেউ ছিল, আমরা কেউ সাহস পাচ্ছিলাম না যে আমরা লাইফ র্যাফটে যাব। তারপর মানে ওপরওয়ালার কাছে আর আশেপাশে দেখতেছিলাম যে আমরা কোনো একটা উদ্ধার করার কোনো শিপ আসে কি না, বা আমরা যেই ডিস্ট্রেস সিগন্যালগুলো দিচ্ছি উদ্ধার করার জন্য, স্মোক, তারপর আরও আমাদের যতগুলা পদ্ধতি ছিল আমরা সবগুলা ব্যবহার করি, কিন্তু আমরা কোনো রকম সাড়া পাইনি। তখন এক পর্যায়ে আমি, তারপর আমার যারা ব্যাচমেট ছিল সবাই ক্যাপ্টেন স্যারকে বলতেছিলাম, স্যার আমরা কি এভাবেই থাকবো নাকি কেউ আমাদের উদ্ধার করবে? তখন ক্যাপ্টেন স্যার বলতেছিল যে ওপরওয়ালা জানে, আর যদি কেউ না আসে আমাদের হয়তো 2 থেকে 4 দিন এভাবে বাঁচতে হবে সমুদ্রে। আর রোলিং পিচিং একটা বিষয় আছে সমুদ্রে। তো আমাদের শিপটা তখন সমুদ্রের সাথে প্রায় 20 থেকে 25 ডিগ্রি রোলিং পিচিং হচ্ছিল। মানে আমরা নিজেদের কন্ট্রোল করব না শিপই রক্ষা করব বা নিজেদের লাইফ সেভ করব, মানে বিষয়টা এমন একটা পরিস্থিতি ছিল যে আমরা মৃত্যুর জন্য এক পর্যায়ে যে সব আশা হারিয়ে অপেক্ষা করতেছিলাম। এমত অবস্থায় আমরা আপনার যতটুকু সম্ভব ফায়ার ফাইটিং করছি শিপে, যতটুকু পারছি আমাদের ডকুমেন্টস বা ওই সব কিছু বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি কিছুই বাঁচাতে পারিনি। আমাদের যত পাসপোর্ট, CDC সার্টিফিকেট সব কিছু ছিল, ইভেন সব ক্রুদের সব কিছু পুরে ছাই হয়ে গেছে। দেন একদম সন্ধ্যার দিকে আমরা একটা শিপ দেখতে পাই অনেক দূরে, MV ইউনিট। তো আমাদের ক্যাপ্টেন ওটার সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ করার পর ওই শিপটা অনেক বড় ছিল, যেই কারণে আমাদের শিপের পাশে আসতে পারেনি, যেটা আমরা অ্যালং সাইড বলি। তো তারপর আমাদের ক্যাপ্টেন রিকোয়েস্ট করে যে আমাদের 2টা লাইফবোট তো আমরা লস্ট হয়ে গেছে, তো একটা লাইফবোটে আমার 4টা ক্রু আছে, আপনি একটু ওদের রেস্কিউ করেন। তো ওই শিপের ক্যাপ্টেন, মানে আল্লাহ ওনার উপর দয়া করেছে বিদায়ী, উনি আবার শিপটা ব্যাক করার পর হচ্ছে আমাদের যে লাইফবোট থেকে ওনারা ইন্দোনেশিয়ান যে অফিসাররা ছিল ওনারা আপনার ফ্লেয়ার গান ছড়ে
তো ছোড়ার পরে আপনার ওরা উদ্ধার হওয়ার পরে তো আপনার সারা রাত আমরা শিপেই ছিলাম, একটার পর একটা উদ্ধার করার যে সিস্টেম আমরা চালাই যাচ্ছিলাম। এর মধ্যে আমাদের অফিসাররা কোম্পানির সাথে যোগাযোগ করে, কোম্পানি পাকিস্তান নেভিকে জানানোর পরে মোটামুটি তখন প্রায় রাত 1:30টার উপরে বাজে। আমরা 2টার দিকে সংবাদ পাই যে আগামী পাকিস্তান নেভি আমাদের যেই উদ্ধার করার সংকেতটা পাঠিয়েছিলাম ওটা ওনারা পেয়েছে। তো বা ওনারা আগামীকাল সকালে 7টা-8টার দিকে আমাদের উদ্ধার করতে আসবে। মানে ওই একটা যে মুহূর্ত ছিল আমাদের, যে আমাদের উদ্ধার করার জন্য কেউ আসতেছে, মানে এটা বলতে গেলে যে আমরা দ্বিতীয় একটা জীবন পাইছি। মানে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি আমরা সবাই। আমার এই ভাইয়া ছিল, উনি মানে কি বলবো, মানে নতুন একটা জীবন পাওয়া, মানে এতটাই সন্তুষ্ট ছিল আমার ব্যাচমেটটা। ওকে কোনোভাবেই শান্ত করতে পারতেছিলাম, টোটালি ও মানে ডিমোরালাইজ হয়ে গেছিলো যে হয়তো বাঁচবই না। তো আমাদের সবারই সেম সিচুয়েশন ছিল। তো পরদিন সকাল 8টার দিকে পাকিস্তান নেভি ওয়ারশিপ আসে, পিএনএস হুনাইন। তো আসার পরে ওনারা ইনভেস্টিগেশন করার পর আমাদের ক্যাপ্টেনের অর্ডার অনুসারে আস্তে আস্তে আমাদের সবাই 18 জন নাবিক আমরা উদ্ধার হই। উদ্ধার হওয়ার পরে আপনার 8 তারিখ বেলা 12টার দিকে আমরা পাকিস্তান ওয়ারশিপে চলে যাই সবাই। উদ্ধার হওয়ার পর ওখানে মেডিকেল ট্রিটমেন্ট হয়, তারপরে আমাদের খাবার দাবার, মানে আমাদের বলতে গেলে যে ওটা আমাদের একটা দ্বিতীয় বাড়ি ছিল, যে আমাদের দেশের পরে একটা দ্বিতীয় বাড়ি আমরা ওই শিপটাতে পেয়েছিলাম। তারপর ওনারা আমাদের ডিরেক্ট পাকিস্তান নেভি প্লাস গভর্নমেন্টের সাথে কথা বলে পরের দিন হচ্ছে আপনার 9 তারিখ দুপুর 12টা-1টার দিকে আমাদের করাচি পোর্টে নিয়ে আসে। পোর্টে নিয়ে আসার পরে হচ্ছে আপনার আমাদের পাকিস্তান নেভি যতটুকু সম্ভব ওনাদের ফেসিলিটি শেষ করে আমাদের পাকিস্তান গভর্নমেন্টের কাছে পাঠানোর পরে আমরা ওখান থেকে আমাদের সব প্রসিডিউর শেষ করে আমাদের কোম্পানি আমাদের থাকার জন্য আপনার করাচিতে হোটেলের ব্যবস্থা করে আমরা ওখানে 9 তারিখ থেকে মোটামুটি আজকে 18 তারিখ গতকাল পর্যন্ত ছিলাম। গতকাল রাতে আমরা হচ্ছে ফ্লাইট করি বাংলাদেশের উদ্দেশ্যে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন ওনারাও যোগাযোগ করে, তারপরে আমরা যে এজেন্সির থ্রুতে শিপে জয়েন করেছি সবাই আমাদের সাথে যোগাযোগ করে, সবাই যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের সবার সাহায্য করে। পাকিস্তান এম্বাসি যারা ছিল ওইখান থেকে কনসালটেন্ট অফিসাররা আমাদের হোটেলে যায়, যেহেতু আমাদের আপনার কিছু সিকিউরিটি ইস্যুর কারণে আমরা হোটেলের বাইরে যেতে পারতেছিলাম, আমাদের পাসপোর্ট মানে টোটালি কোনো ডকুমেন্ট ছিল না। তো বিভিন্ন ইস্যুর কারণে ওনারা কয়েকবার আমাদের হোটেলে যায়, গিয়ে আমাদের ট্রাভেল পারমিট, এক্সিট পারমিট সব কিছু ওনারাই অ্যারেঞ্জ করার পর আমরা আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের দেশের মাটিতে ফিরে আসছি। এটা আল্লাহর কাছে যে আমরা দ্বিতীয় একটা লাইফ পাইছি, এটা সবচেয়ে বড় বিষয়। সবার প্রতি আমরা বিশেষ করে পাকিস্তান নেভি আর পাকিস্তান এম্বাসি, যেটা আমাদের বাংলাদেশি এম্বাসি পাকিস্তানে আছে করাচিতে, ওনাদের কাছে হোটেল ম্যানেজমেন্ট যত এজেন্সির লোক আছে সবার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আমাদের কোম্পানির প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরতে পেরেছি। আচ্ছা, এই সময়টার মধ্যে আপনারা আপনাদের পরিবারকে হয়তো বা খবর দিয়েছেন বা পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, এই পরিবারের উৎকণ্ঠা বা এই বিষয়টা আসলে কেমন ছিল? হ্যাঁ, আমরা আমাদের ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল প্রতিদিন আমাদের মেইন সেট থাকে, আমাদের কিছু লিমিটেড এমবি থাকে, তো সেটার মাধ্যমে আমরা ফ্যামিলির সাথে সবসময় কথা বলতাম। হ্যাঁ, সবসময় আমাদের তথ্য, আমরা যে এত দূরে আছি ফ্যামিলি থেকে, সবসময় আমাদের ভাব আদান প্রদান সব কিছু আমাদের যাদের ওয়াইফ আছে, বাবা মা আছে। তারপর যখন আমাদের এই ঘটনাটা ঘটলো না, ওই সময়ে যদি আমার অনুভূতিটা বলি, ওই সময় যদি আমার বাকি সহ নাবিকদের অনুভূতিটা বলি, ওই সময় যখন আমরা মাঝে মাঝে ফোনে দেখি না যে ফিলিস্তিনে মিসাইল হামলা হয়, ফিলিস্তিনে যা ওদের ভিডিওগুলো আমাদের সামনে আসে, ওই সময় আমাদের সামনে হুবহু এরকম দৃশ্য, হ্যাঁ, আমরা ওটাই ফিল করতেছি এবং ফিলিংসটা আমরা ফিল করতেছি। হ্যাঁ, ওই সময় আমাদের কখনো মাথায় এটা মনে হয় না যে আমাদের আর হায়াত আছে, এটাই আমাদের শেষ। আমাদের যা চাওয়ার দরকার আল্লাহর কাছে মুসলিম হিসেবে এখনই চাই নেবো যে আমার ক্ষমা পাওয়া দরকার বা ক্ষমা নেওয়া দরকার, যা দরকার এখনই ইয়ে করবো। হ্যাঁ, এটা আমাদের শেষ মুহূর্ত, আমাদের আর কোনো মুহূর্ত না। এটা একদম আমাদের মানে যেটা ওই সময় অনুভূতি, সবারই আমাদের মুসলিমদের অনুভূতি এরকম। তারপরে ওরা যেভাবে বললো, আমরা পাকিস্তান নেভেও আমরা রাতের বেলায় আমরা তখন সংবাদ পাই, আমাদের অ্যাকোমোডেশন পুরো জ্বলে রাখ হয়ে গেছিলো। হ্যাঁ, আমাদের যত সার্টিফিকেট ছিল সব কিছু একদম জ্বলে, ওখানে কোনো ঢোকার বা থাকার ব্যবস্থা ছিল না। জাহাজের
পিছন দিকে একটা আপ নামে একটা অংশ থেকে আপডেক, তো ওখানে আমরা খোলা আকাশের নিচে কোনো রকম ছিলাম আমরা। আর আমাদের জাহাজটা এমনভাবে ড্যামেজ হয়েছিল যে জাহাজটা আর স্টেবল ছিল না, হ্যাঁ 25 ডিগ্রি 30 ডিগ্রি, আর সমুদ্র এত উত্তাল ছিল যে মনে হচ্ছিল যে জাহাজ কখন যে একদিকে পড়ে যাবে, একদিকে ডুবে যাবে, হ্যাঁ। তো ওই সময় আমরা রাত 1টার দিকে যখন সংবাদ পাই যে পাকিস্তানি নেভি আমাদের এমার্জেন্সি সিগন্যাল ওরা গ্রহণ করছে এবং তারা উদ্ধার করার জন্য ওরা আসতেছে, তো এটা যখন শুনছি আমাদের ভেতরে মনে হচ্ছিল যে তখনই আমরা উদ্ধার হয়ে গেছি। আল্লাহ মানে এত প্রশান্তি লাগতেছিল, এত ভালো লাগতেছিল। তারপর আমরা কয়েকজন ঘুমাইতে পারে নাই, কিন্তু আমি আর মারুফ নিশ্চিন্তে একটা ঘুম দিছি। যখন সকাল হলো না, সকাল হলে আমরা দেখতেছি চারিদিকে যে কোথায় আমাদের পাকিস্তানি ওই নেভি যারা আমাদেরকে রেস্কিউ করতে আসছে আমরা খুঁজতেছি। তারপর 8টার দিকে আমরা রেস্কিউ হলাম। তারপরে ওখানে পাকিস্তানি নেভি বোর্ডে করে আমরা পাকিস্তানি করাচিতে আসলাম। তারপরে ওখানে নেট পাওয়ার পর আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম। তো ফ্যামিলিকে যখন এই কথাটা বললাম তখন ওরা শুধু একটাই বললো, যারা ওরা বলতেছে যে আসলে আল্লাহ রাখে আল্লাহ মারেকে, হ্যাঁ এই বিষয়টা যে আল্লাহ যদি হায়াত রাখে, আল্লাহ কোনো একটা ভালো কাজের কারণে আমাদেরকে হায়াত রাখছিল বা এরকম, যেটা ইসলামিক মাইন্ডে যদি বলি, হ্যাঁ তো এই বিষয়টা তা ওই ফিলিংসটা যদি বলি আমাদের এখন যদি আমরা মনে করি যে এখন আমাদের ফিলিংসকে আমরা যদি লাস্ট যে 7 এপ্রিল ঘটনাটা ঘটছে আনটিল নাও আমরা রাতে এখন পর্যন্ত ওইভাবে ঘুমাতে পারি নাই। আমরা যতক্ষণ পর্যন্ত হাসি ঠাট্টা করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতেছি, যতক্ষণ ঘুমাতে যাচ্ছি তখন আমরা আর ঘুমাতে পারতেছি না, তখন এগুলো আমাদের ব্রেন অটোমেটিক্যালি ইমেজিং করতেছে ঘটনাগুলো নিয়ে, হ্যাঁ। তো এটা একটা পুরাই অন্যরকম একটা অবস্থা। তো যদি বলি যে এখনকার ফিলিংস, আগেরকার ফিলিংস, এখন যদি বলবো যে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইছে এমন, হ্যাঁ আমাদের কোনো সুযোগ ছিল না যে আমরা আবার দুনিয়াতে আসবো বা আবার। একটা ঘটনা বলি, রিহাদ যে অলরেডি একটা বললো যে ও লাইফ বোট নিয়ে চলে গেছিলো স্টারবোর্ড সাইড, আমরা চেষ্টা করছিলাম, ক্যাপ্টেন অলরেডি ভার্বাল ওয়ার্ড দিয়েছিল যে অ্যাবান্ডন শিপ, তারপর পোর্ট সাইড নিয়ে ওরা 4 জন ওর দিক দিয়ে চলে গেছিলো। তো তার আগের মুহূর্তে ওর সাথে আমার কথা হয়েছিল যে আমাদের 3-4 কার্গো হোল্ড পুরো জ্বলতেছে, 5 নম্বর কার্গো হোল্ডে এখন আগুন আসে নাই, ও অ্যাকোমোডেশন পুরো জ্বলতেছে, কারণ দ্বিতীয় মিসাইলটা অ্যাকোমোডেশনে হিট করেছিল। তো আমরা অ্যাকোমোডেশন থেকে ডান দিকে আমাদের স্টারবোর্ড সাইডের লাইফ বোটটা, হ্যাঁ ওখানে আমরা যখন ওই লাইফ বোটটা নামানোর করতেছি ওই সময় তো সবাই প্যানিকে স্বাভাবিকভাবে। ওর সাথে আমি কথা বলতেছি যে আগুন যে তাপটা আসতেছে না, আর 30 সেকেন্ড বা 1 মিনিটে আমি তাপে পড়ে যাব, ঝলসে যাব, এত তাপ ছিল। সামহাউ মানে এটা আমরা মুভি দেখি না যে সুপার পাওয়ার এরকম একটা কথা থাকে না, আল্লাহ মনে হয় অটোমেটিক আগুন নিভিয়ে দিছে, সামহাউ আল্লাহ এক্সটিংগুইশ করে দিছে। আমাদের কোনো ওখানে শক্তি নাই বা কোনো লজিকই নাই যে আগুন নিভে যাবে, হ্যাঁ ওই সময় আগুনটা নিয়ন্ত্রণে আসছিল, আল্লাহ সামহাউ নিয়ন্ত্রণ করেছিল। তারপরে যেটা ওরা বললো, আর আল্লাহর রহমতে আমরা এখন দেশে ফিরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এত বড় একটা পরিস্থিতির শিকার হয়ে আসলেন, এর পরবর্তীতে আসলে আপনাদের পরিকল্পনা কি? এই যে এত কষ্ট করে মানে মানে মেরিনার এই পেশাটা, সো সামনে আসলে আপনাদের চিন্তা ভাবনা কি? অ্যাকচুয়ালি আমাদের যে প্রফেশনটা, এখানে যেমন আমরা বাইরের বিভিন্ন দেশে ঘুরতে পারি, তেমন আমাদের এই প্রফেশনটাতে প্রচুর পরিমাণে রিস্ক আছে, আমাদের রিস্ক নিয়ে জবটা করতে হয়। তো যেহেতু অলরেডি একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আমাদের অল ডকুমেন্টস সব কিছু বার্ন হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্টস নাই বলতে গেলে। তো আমাদের যে সিডিসি পাসপোর্ট এগুলো আমাদের এখন সব কিছু রিমুভ করা যাবে। তো এখন থেকে আমাদের কাজটা হবে যে আমরা নতুন করে সব ডকুমেন্টসগুলো আছে এগুলো আমরা রেডি করব, পরবর্তীতে আবার শিপে জয়েন করার জন্য। আমাদের পাসপোর্ট, নাবিক হিসেবে সিডিসি, তারপর সিওপি, এসআইডি কার্ড, সকল ডকুমেন্টস অলরেডি আমাদের জাহাজে পুড়ে গেছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমাদের দিকে, আমাদের বিষয়টা নিয়ে যেন তারা কাজ করে এবং খুব দ্রুত যেন আমরা আমাদের পাসপোর্ট, সিডিসি আর সিওপি আর এসআইডি কার্ড যেন খুব দ্রুত আমরা রিনিউ করতে পারি। এটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে।